চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড, সক্ষমতা বাড়াতে বিদেশিদের যুক্ত করার তাগিদ প্রধান উপদেষ্টার। বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতুর ভিত্তি স্থাপন। চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার। আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট আকারে আমাদের বানিয়ে দিতে পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়েছেন নোবেলজয়ী গ্র্যাজুয়েটদের উচ্ছ্বাস। প্রধান উপদেষ্টা আসছেন, সবকিছু মিলিয়ে আসলে অনুভূতিটা অন্যরকম মনে হচ্ছে। আবার প্রথম দিনের মতো সবার সাথে দেখা হয়ে আমার খুবই ভালো লাগছে। এখানে অনেক আছে যে 10 বছরে আমার দেখা হয় না। আগের সেই স্মৃতিগুলা একদম বেশ উঠতেছে। এটা যেন রেগুলার হয়, নিয়মিত হয়, এটাই আমি আবেদন করব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে বিক্ষোভ। ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্রদলের। বাদজোহর কেন্দ্রীয় মসজিদে জানাজা, 3 বহিরাগত গ্রেফতার। ইশরাক হোসেনের শপথ আয়োজনে সরকারের গড়িমসির অভিযোগ। মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ, যান চলাচল ব্যাহত। জামায়াতের নিবন্ধন ও প্রতীক নিয়ে আপিল শুনানি শেষ। রায় 1 জুন। দুর্নীতির মামলায় ডাক্তার জুবাইদার রহমানের জামিন। কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনবেন হাইকোর্ট। এবং এবার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ওয়েবসাইট, ফেসবুক সহ সামাজিক মাধ্যমের সব প্ল্যাটফর্ম বন্ধের উদ্যোগ। বিটিআরসিকে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির চিঠি। চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, বিশ্বমানের করতে বিদেশি সেরা বন্দর ব্যবস্থাপকদের সম্পৃক্ত করতে হবে। সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সকালে নিজ জেলা চট্টগ্রামে আসেন প্রধান উপদেষ্টা। বন্দর পরিদর্শন শেষে সার্কিট হাউস থেকে 11,000 কোটি টাকা ব্যয়ের বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতুর ভিত্তি স্থাপন করেন ডক্টর ইউনূস। বলেন, দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে চট্টগ্রামবাসী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা চট্টগ্রামে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকাল 9:15টার পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সরকার প্রধান সরাসরি চলে যান চট্টগ্রাম বন্দরের এনসিডি ইয়ার্ড 5-এ। এই সময় তার সঙ্গে ছিলেন নৌ, ধর্ম, মুক্তিযোদ্ধা, শিক্ষা ও স্বাস্থ্য উপদেষ্টা। পরে বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। এই সময় চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর সঙ্গে সংযোগ তৈরি করতে হবে প্রতিবেশী দেশগুলোকেও। সক্ষমতা বাড়াতে বিদেশি সেরা বন্দর ব্যবস্থাপকদের এই বন্দর দেওয়ার তাগিদ দেন তিনি। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি তত ঝাপাঝাপি করো, কিছু হবে না। তো আমি একজনকে বোঝাচ্ছিলাম যে এটা কেন আমি এরকম মনে করছি। আমি বললাম, চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশিকে দিয়ে দেওয়া হচ্ছে। এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার। কাল বিদেশি ডাক্তার আনতে হবে, তো উপায় নাই আমাদের। আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট আকারে আমাদের বানিয়ে দিতে পারে, কোনো রকম সমস্যা যেন আমাদের না হয়। সেখান থেকে চট্টগ্রামের বহুল প্রতীক্ষিত 11,000 কোটি টাকা ব্যয়ের কালুরঘাটের সড়ক ও রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেতুটি নির্মাণ হলে চট্টগ্রামবাসী দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে বলে আশা প্রকাশ করেন সরকার প্রধান। 2030 সালে নতুন সেতুটি চালু হওয়ার কথা রয়েছে। যথাসময়ে নির্মাণ কাজ শেষ হওয়ার আশা স্থানীয় বাসিন্দাদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।
দীর্ঘ 9 বছর পর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন। প্রাক্তন আর বর্তমানের পদচারণায় মুখরিত পুরো ক্যাম্পাস। এরই মধ্যে সমাবর্তনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের কাছে পেয়ে উচ্ছ্বসিত সবাই। তারিফ রহমানের তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। কালো গাউনে ছেয়ে গেছে পুরো ক্যাম্পাস। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে আবেগাপ্লুত শিক্ষার্থীরা বিশেষ মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখছেন সবাই। দীর্ঘ 9 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের চিত্র এটি। বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত বাসে করে ক্যাম্পাসে আসেন গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা। বিশেষে দিনটি উদযাপন করতে সঙ্গে এসেছেন পরিবার পরিজনও। 42 জন পিএইচডি, 33 জন এমফিল সহ 22,586 শিক্ষার্থীকে দেয়া হবে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের মূল অনুষ্ঠানে বসার ব্যবস্থা করা হয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথি সহ 25,000 মানুষের। পুরো ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে সাজো সাজো রব। আমি প্রায় 10 বছর পরে আসলাম। অনুভূতিটা আসলে অন্যরকম। যেখানে যাচ্ছি মনে হচ্ছে যে আবার আমার পুরনো স্মৃতিগুলোকে আমি আসতে পারছি। মনোমুগ্ধকর পরিবেশ, অনেক দিন পরে সবার সাথে দেখা। প্রধান উপদেষ্টা আসছেন, সবকিছু মিলিয়ে আসলে অনুভূতিটা অন্যরকম। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। অনেক বেশি খুশি, মানে মনে হচ্ছে আবার প্রথম দিনের মতো। সমাবর্তনের পাশাপাশি আপনার বন্ধুদের সাথে পুনর্মিলনী হইলো একটা নতুন করে। এই সমাবর্তনের মাধ্যমে আসলে নতুন একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নতুন একটা দ্বার উন্মোচন হয়েছে। সমাবর্তনের মূল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য তাকে দেয়া হবে ডিলিট ডিগ্রি। সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইতিমধ্যে সমাবর্তনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। দেখছেন মঞ্চে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা অন্যান্য অতিথিদেরকে নিয়ে তিনি মঞ্চে উপস্থিত হয়েছেন। এখন প্রধান উপদেষ্টা আসার সঙ্গে সঙ্গে এখানকার শিক্ষার্থী এবং যারা গ্রাজুয়েট, যারা অংশ নিয়েছেন এই কনভোকেশনে, তারা সবাই হর্ষধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানিয়েছেন। প্রধান উপদেষ্টা এখানে কথা বলার তিনি সমাবর্তন বক্তা, তিনি এখানে তার শিক্ষার্থীদের মাঝে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। তার শিক্ষার্থী তিনি কিন্তু আসলে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক সময় অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেছেন, তিনি সেখানে পড়িয়েছেন দীর্ঘদিন। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে কিন্তু এখানে একটি ভবনও রয়েছে, সমাজবিজ্ঞান যে ভবনটি সেটির নাম রাখা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস ভবন। প্রধান উপদেষ্টা এখানে আসার পর থেকে আসলে তাকে স্বাগত জানায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কনভোকেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। মোট 22,600 গ্রাজুয়েট অংশ নিয়েছেন এইখানে। তারা হচ্ছে আজকে তারা সনদ নেবেন। পাশাপাশি বেশ কিছু পিএইচডি এবং হচ্ছে এমফিল পিএইচডি যারা কমপ্লিট করেছেন তাদেরকেও আজকে এখান থেকে সনদ প্রদান করা হবে। তাছাড়া এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অধ্যাপক ইউনূসকেও কিন্তু আজকে সম্মানসূচক ডক্টরেট অফ লিট অর্থাৎ লিটারেচার তাকে প্রদান করা হবে। তিনি ইতিমধ্যেই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন, তিনি বসেছেন এবং সমাবর্তনের যে আনুষ্ঠানিকতা তা কিন্তু শুরু হয়েছে। এই সমাবর্তনকে কেন্দ্র করে পুরো চট্টগ্রাম কিন্তু এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং বর্ণিল সাজে আসলে সেজেছে। অধ্যাপক ইউনূস এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন এবং তিনি 36 বছর পর ক্যাম্পাসে এসেছেন। তার জন্য একটি বাড়তি আবেগ, তার বাড়তি উৎসাহ, উদ্যাপনা যেমন এটা শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে বিরাজ করছে, ঠিক একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে খানিকটা খুবই অল্প একটু দূরেই কিন্তু হাটহাজারী, সেখানকার যে বাথুয়া গ্রাম, তিনি সেখানে জন্মগ্রহণ করেছেন, সেটি তার পৈতৃক ভিটা। সুতরাং এই বাথুয়া গ্রামের মানুষে কিন্তু আজকে উচ্ছ্বাস উদ্দীপনা বলা চলে। প্রফেসর ইউনূস আজকে তার এলাকায় এসেছেন, তিনি ঘরের ছেলে বলা চলে, তিনি তার ঘরে ফিরেছেন। তাকে কেন্দ্র করে পুরো চট্টগ্রামে উৎসাহ উদ্দীপনা এবং ক্যাম্পাসে 9 বছর পরে সমাবর্তন। সুতরাং ক্যাম্পাসের স্টুডেন্টদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজমান। অধ্যাপক ইউনূস এখান থেকে শেষ করে তিনি চলে যাবেন তার পৈতৃক ভিটা। তিনি সেখানে তার স্বজনদের কবর জিয়ারত করবেন এবং প্রতিবেশীদের সঙ্গে তিনি
কুশল বিনিময় করবেন, মত বিনিময় সেখানে আছে, তিনি কথা বলবেন। সুতরাং একদিকে ক্যাম্পাসে তিনি অধ্যাপনা করেছেন, তার নিজের ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে তিনি সমাবর্তন বক্তা হিসেবে তিনি এসেছেন। পার্শ্ববর্তী গ্রামে তার বাসা, তিনি এখানকার সন্তান। সব কিছু মিলিয়ে চট্টগ্রাম আজকে বন্দর নগরী, চট্টগ্রামের বর্ণিল সাজে সেজেছে এবং হচ্ছে চট্টগ্রামের মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রফেসর ইউনূসকে চট্টগ্রামে স্বাগত জানিয়েছেন। এই ছিল আমার কাছে বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সমাবর্তনের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস। সুষ্ঠু তদন্ত করে জড়িতদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। গ্রেফতার 3 জনই বহিরাগত বলে জানিয়েছে পুলিশ। তাদের 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এদিকে বাদজোহর ঢাবির কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে সাম্যর জানাজায় অংশ নেন শিক্ষক শিক্ষার্থীরা। মিছিল আর স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসছে পুরো ক্যাম্পাস। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও অংশ নেন ক্যাম্পাস কমিটির নেতাকর্মীরা। মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে এসে নেতাকর্মীরা বিক্ষোভ করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা এ ঘটনায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। ছাত্রদলের আর কোনো নেতা হত্যাকাণ্ডের শিকার হলে সরকার পতনের আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। আমরা এই ভিসি প্রক্টরকে যদি অনতিবিলম্বে ইন্টারিম গভর্নমেন্ট থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয়, আমরা ইন্টারিম গভর্নমেন্টের দিকে হাত আঙ্গুল তুলছি। আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব এবং এই সম্মানিত ভিসি স্যার প্রক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবেন। সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার রাতেই অভিযানে নামে পুলিশ। রাজধানীর পান্থপথের একটি হাসপাতাল থেকে আটক করা হয় হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে। পুলিশ জানায় আসামি তামিম, মল্লিক এবং পলাশ একই সঙ্গে থাকতেন। মাদক সেবনের জন্য তারা ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে 3 জন আটক হয়েছে, তারা 3 জনই বহিরাগত এবং তারা এখানে কি উদ্দেশ্যে এসেছিল সেটাও আমরা খতিয়ে দেখছি। আশা করি খুব দ্রুততম সময়ের ভিতরে ঘটনার সাথে জড়িত অন্যান্য অপরাধী যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্যর জানাজা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ছাড়াও এতে অংশ নেন শিক্ষকরা। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় সাম্যর বড় ভাই SM শরীফুল আলম শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার নামাজের জানাজা কিছুক্ষণ আগে এখানে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে, ঠিক এই মুহূর্তে আসলে মসজিদের সামনে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন, বিভিন্ন ছাত্র সংগঠনের যারা প্রতিনিধি রয়েছেন তারা রয়েছেন। একটু দেখাতে চাই আসলে সবাই বেশ বলা যায় যে শোকাহত এবং সবাই একটি বিষয় বারবার করে উচ্চারণ করছেন, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে শৃঙ্খলার বিষয়টি, নিরাপত্তার বিষয়টি, সেটি বারবার করে তারা উচ্চারণ করছেন। এখানে ছাত্রদল সভাপতি এসেছিলেন, জানাজা অংশ নিয়েছেন। শিবিরের যে সভাপতি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় SM ফরহাদ, তিনি এসেছিলেন। পাশাপাশি গণ অধিকার পরিষদের যিনি রয়েছেন সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি এসেছিলেন। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। উমামা ফাতেমা, সবার মুখেই এবং সাধারণ শিক্ষার্থী সবার মুখেই একটি কথা উচ্চারিত হচ্ছে বারবার করে, সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তার যে বিষয়টি। তারা বলছেন যে এই যে সোহরাওয়ার্দী উদ্যানে শাহরিয়ার আলম সাম্য নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেখানে কিন্তু মাদকের যে আখড়া সেটি আসলে একেবারেই সেটি ওপেন সিক্রেট বলা যায়। সবসময় সেখানে মাদক সেবীরা ঘোরাফেরা করে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে 3 জনকে আটক করা হয়েছে, মূল অভিযুক্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারাও কিন্তু সেখানে মাদক সেবনের জন্য সেখানে গিয়েছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের যে অবাধ চলাফেরা, অবাধ বিচরণ, সেটির বিষয়েও কিন্তু বলা হচ্ছে এবং বারবার করে সবাই বলছেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা রয়েছেন, প্রশাসন যেন এই বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তার যে বিষয়টি সেটি আসলে দেখেন, তাহলে কিন্তু আর কোনো মায়ের সন্তান, আর কোনো মেধাবী শিক্ষার্থী আসলে ঝরবে না, অকাল তার প্রয়াণ হবে না।
এভাবে কিন্তু তারা উচ্চারণ করছেন। এবং অন্যান্য ছাত্র সংগঠন যারা রয়েছেন, ছাত্র সংগঠনের প্রতিনিধিরা যারা রয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এই কথা বারবার করে বলছেন। এবং বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য, প্রক্টর রয়েছে, প্রক্টরিয়াল বডি রয়েছে, প্রশাসনে যে যারা দায়িত্বে রয়েছেন, তারা সবাই এক বাক্যে, তারা সবার উদ্দেশ্যে এক বাক্যে তারা উচ্চারণ করছেন যে বিশ্ববিদ্যালয়কে অতি দ্রুত নিরাপত্তার যে ব্যাপারটি সেটি আসলে তারা দেখেন, যাতে করে আর কোনো মেধাবী শিক্ষার্থীর এভাবে চলে যেতে না হয়, সেই বিষয়টি বারবার করে তারা বলছেন। তো কিছুক্ষণ আগে এখানে জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং জানাজা শেষ করে তার মরদেহ তার যে গ্রামের বাড়ি সেখানে আসলে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন এবং সাম্যর যারা সহপাঠী রয়েছেন, তার যে শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা রয়েছেন, তারাও কিন্তু বেশ শোকাহত এবং তারা এই ঘটনার যারা গ্রেফতার হয়েছেন তারা অতি দ্রুত তার যে শাস্তি, সেই শাস্তি বিচার শেষে শাস্তি নিশ্চিতের দাবি তারা তুলছেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে আমার হাতে সব শেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন সহকর্মী তোহা খান তামিম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, আহত হয়েছেন অন্তত 20 জন। 3 দফা দাবি আদায়ে কাকরাইলে বিক্ষোভ করছেন তারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফারুক ভুইয়া রবিন, সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, যদি এই মুহূর্তে বলতে যাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে তারা অবস্থান নিয়েছেন। যদিও এর কিছু সময় আগে একটি অপ্রীতিকর ঘটনা এখানে ঘটেছিল, সেখানে যে পুলিশের টিয়ার শেল নিক্ষেপ কিংবা লাঠি চার্জ করে যে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছিল, কিন্তু তারপরে যে শিক্ষার্থীরা এখন এই মুহূর্তে কাকরাইলে, অর্থাৎ যদি বলতে যাই যে প্রধান বিচারপতির বাসভবন এবং যে কাকরাইল মসজিদের মধ্যবর্তী যে এলাকাটি রয়েছে, সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছিলেন এবং সেখানে তারা অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগানে তারা তাদের যে দাবি দাওয়াগুলো সেইগুলো জানান দিচ্ছেন। একটু বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে আজকে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লং মার্চ টু যমুনা কর্মসূচির আওতায় তারা কিন্তু যে যমুনা অভিমুখে তারা আসতে শুরু করে, কিন্তু তারপরে যখন তারা এই যমুনাতে এসেছিল তখন মানে পুলিশের, অর্থাৎ এই জায়গাটির এখানে এসেছিল যে কাকরাইল মোড় এলাকা এবং যে মৎস্য ভবন মোড় এলাকায়, এই জায়গাটিতে আসার পরে কিন্তু যে পুলিশ ও যেই শিক্ষার্থীদের যে লং মার্চে পুলিশ বাধা দেয় এবং যে এক পর্যায়ে পুলিশের লাঠিচার্জ এবং যে টিয়ার শেল জল কামান নিক্ষেপ করে এই লং মার্চ সেটিকে আসলে যে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তারপরে কিন্তু যে শিক্ষার্থীরা এখানে এসে যে অবস্থান নিয়েছেন এবং তারা মূলত যে 3 দফা দাবির পক্ষে তারা নানা ধরনের যে তাদের যে বক্তব্য সেইগুলো তারা জানান দিচ্ছেন। সেই 3 দফা দাবিগুলোর মধ্যে রয়েছে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি সেটি দিতে হবে। তারপরে পূর্ণাঙ্গ বাজেটের দাবি রয়েছে এবং এর বাইরেও যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাসের যে কাজ সেটি পরবর্তী একনিক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। এই ধরনের যে দাবিগুলো নিয়ে কিন্তু যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন, তারা এখন অবস্থান করছেন এবং তারা যে কথাটি বলছেন যে তাদের এই দাবি দেওয়া সেটি যেন সরকারের নীতি নির্ধারকরা যারা রয়েছেন তারা যেন যে অবিলম্বে যেন মেনে নেয় সে দাবি জানিয়েছেন, নতুবা তারা তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি অব্যাহত থাকবে, এমনটি কিন্তু যে শিক্ষার্থীরা জানাচ্ছেন। তো দেখা যাক আরও কিছু। তবে অন্যদিকে যমুনার সামনের যে এলাকাটি রয়েছে, সামনের যে রাস্তা, সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বেশ সতর্ক অবস্থানে এই মুহূর্তে রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম কাকরাইলে। নিবন্ধন নিয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় জামায়াত। দুপুরে শুনানি শেষে আপিল বিভাগ জানায় 1 জুন সিদ্ধান্ত জানাবেন তারা। দলটির আইনজীবীর আশা, হাইকোর্টের রায়ে বাতিল হওয়া নিবন্ধন সর্বোচ্চ আদালতের রায়ে ফিরবে। দাঁড়িপাল্লা প্রতীক পাওয়া নিয়েও জটিলতা কেটে যাবে বলেও জানান আইনজীবী শিশির মনির। দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে সর্বোচ্চ আদালতে আইনি লড়াই শেষ করেছে জামায়াত। এখন অপেক্ষা আপিল বিভাগের রায়ের। প্রধান বিচারপতি জানিয়েছেন 1 জুন তারা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত
দলটির আইনজীবী বলছেন, নিবন্ধন বাতিল করে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়। ফিরে পেলে দেশের গণতন্ত্র ও রাজনীতিতে ভূমিকা রাখবে দলটি। আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী 1 জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে ইনশাআল্লাহ। এবং একই সাথে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী নতুন উদ্যমে নতুনভাবে মানুষের সাপোর্ট নিয়ে মেজরিটির ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে নিবন্ধন ফিরে পাওয়া নিয়ে জামায়াত আশার আলো দেখলেও দাড়িপাল্লা প্রতীক নিয়ে দেখা দিয়েছে জটিলতা। নিজস্ব প্রতীক হওয়ায় দাড়িপাল্লাকে কোনো রাজনৈতিক দল বা সংগঠন প্রতীক হিসেবে ব্যবহার করতে পারবে না বলে সিদ্ধান্ত রয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসনের। প্রতীকের তালিকা থেকে দাড়িপাল্লা বাদও দিয়েছে ইসি। জামায়াতকে ইলেকশন কমিশন জামায়াতের আইনজীবী বলছেন, দাড়িপাল্লা নিয়ে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ চেয়েছেন তারা, কেননা এ প্রতীকের সঙ্গে জড়িয়ে আছে দলটির নেতাকর্মী সমর্থকদের আবেগ। জামায়াত ইসলামীর সাথে দাড়িপাল্লা প্রতীক ওতপ্রোতভাবে জড়িত। মানুষ শুধু রাজনৈতিক দল দেখে না, সাথে সাথে রাজনৈতিক সিম্বলটাও দেখে, প্রতীকটাও দেখে। সেই জন্য আমরা বলছি যে শুধুমাত্র রেজিস্ট্রেশনেই যথেষ্ট নয়, তার সঙ্গে ইলেকশন কমিশন যেন আমাদেরকে দাড়িপাল্লা প্রতীকটি বরাদ্দ করে, এই মর্মে উচ্চ আদালত থেকে আমরা অবজারভেশন চাই। 2013 সালের 1 আগস্ট জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এর 5 বছর পর 2018 সালের 7 ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি মামলায় 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে হাইকোর্টে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুবাইদাকে জামিন দেওয়া হয়েছে। তলব করা হচ্ছে বিচারিক আদালতের নথি। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে গত 6 মে দেশে ফিরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দেশে ফিরেই দুর্নীতির মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে আইনি লড়াইয়ে ডাক্তার জুবাইদা। প্রথমে 587 দিন বিলম্ব মার্জনা, পরে সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি। বুধবার জুবাইদার আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। জামিনও পান তিনি। নিজের জিম্মায় অথবা আইনজীবীদের ডাক্তার জুবাইদা রহমানের আইনজীবী বলেন, কোনো অনিয়ম দুর্নীতি না করেও প্রতিহিংসার কারণে তারেক রহমান ও জুবাইদার বিরুদ্ধে মামলা ও সাজা দেয়া হয়। দয়াপরবশ হয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন, নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন, পক্ষধরকে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। এই মামলায় তারেক রহমানেরও 9 বছরের সাজা রয়েছে। দলটির আইনজীবীরা বলছেন, চূড়ান্ত শুনানিতে তিনিও খালাস পাবেন। তারেক রহমান সাহেব বা জুবাইদা রহমান কোনো অবৈধ উপায় অশুদ্ধ উপায়ে দুর্নীতির মধ্যে কোনো সম্পদ করেছে। নট এ সিঙ্গেল ওয়ার্ড হ্যাজ বিন মেনশন। জিয়া পরিবারকে রাজীব হেয় প্রতিপন্ন করার জন্য তারেক রহমান সাহেব এবং ডক্টর জুবাইদা রহমানকে এই মামলায় সাজা দেওয়া হয়েছে। এর সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য মেলা ফায়ারি। দুর্নীতির এই মামলায় 2023 সালের আগস্টে তারেক রহমান ও জুবাইদা রহমানকে দণ্ড দেন বিশেষ জজ আদালত। 5 আগস্টের পর আপিলের শর্তে ডাক্তার জুবাইদা রহমানের সাজা 1 বছরের জন্য স্থগিত করে সরকার। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিতের পর আওয়ামী লীগের সামাজিক প্ল্যাটফর্ম বন্ধের উদ্যোগ নিল সরকার। ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউবে রাজনৈতিক দলটি সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মেটা, এক্স ও ইউটিউব কর্তৃপক্ষকে অনুরোধ করবে বিটিআরসি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে সোমবার প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। একই দিনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন।
এবার ইউটিউব সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের সংগঠনগুলোর অনলাইন প্ল্যাটফর্মগুলো বন্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। এ লক্ষ্যে ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্সে থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর অ্যাকাউন্ট ব্লক করতে বিটিআরসিকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব। সংগঠনগুলো যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে, সেই জন্য কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেছে, কার্যক্রম ইনক্লুডস অল দি সাইবার অ্যাক্টিভিটিস। এটাকে এখন এটা ফাইনালি ডিসাইড করবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওনাররা, মিনিং দ্যাট মেটা এবং ইউটিউব হয়তো ফাইনালি ডিসাইড করবে। তিনি জানান, এই চিঠির আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এবং এক্স ও ইউটিউব কর্তৃপক্ষকে অনুরোধ করে চিঠি পাঠাবে বিটিআরসি। The request will be placed through by the BTRC. তাদের কাছে অনুরোধটা পাঠাবে আর কি। তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড যেগুলো আছে সেগুলোকে বাছবিচার করে তখন তারা সিদ্ধান্ত নেবে। এদিকে সরকারের পক্ষ থেকে নির্দেশনা, নিজেদের নেটওয়ার্ক ব্যবহার করে যাতে আওয়ামী লীগ প্রচার প্রচারণা চালাতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা এবং মোবাইল অপারেটররা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি যুক্তরাষ্ট্র অবগত আছে জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে একথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। We are aware that the interim government has banned the Awami League from all political activities until a special tribunal for the party and its leaders concludes. We do not support any one political party in Bangladesh over another. We support a free and democratic process as well as fair and transparent legal processes for all individuals. We urge all countries, including Bangladesh, to respect the freedoms of expression, peaceful assembly, and association for all. সময় সংবাদে আরো থাকছে। এনবিআর আলাদা করার প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কলম বিরতিতে কর্মকর্তা কর্মচারীরা, দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। ঢাকার 2 সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে আলাদা দাবিতে মানববন্ধন হয়েছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে না দিলে গণ অবস্থান কর্মসূচির ডাক দেন বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। এদিকে 24 ঘন্টার মধ্যে মোহাম্মদপুর কৃষি মার্কেট খুলে দেয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা। স্লোগানে মুখর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে জড়ো হন দক্ষিণের বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা। বুধবার সকালে নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা। নগর ভবন থেকে কর্মকর্তাদের বের করে দেন বিক্ষুব্ধরা। বলেন, সিটি কর্পোরেশনের নানা সেবা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে শপথ গ্রহণের মাধ্যমে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিও জানান তারা। অনেকদিন আগে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক ভাইকে নগর পিতা হিসেবে এলাকাবাসী, নগরবাসী দেখতে চাচ্ছে। কিছু কুচক্র মহল সেটাকে নিয়ে তালবাহানা করছে। গেজট প্রকাশ হওয়ার পরে কেন ইঞ্জিনিয়ার ইশরাক মেয়র কেন পাচ্ছে না, কেন উনি বসতে পারছেন না এখানে? এদিকে ইশরাকের শপথ গ্রহণ নিয়ে সরকারের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ করেন আন্দোলনকারীরা। দ্রুত মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। আদালত রায় দিয়েছে, অতি শীঘ্র আমাদের জন্য পরবর্তী কার্যক্রমের ব্যবস্থা করেন। সেখানে আমরা পরিলক্ষিত করলাম যে আইন মন্ত্রণালয় এই মতামত দিতে আমাদের গড়িমসি করতেছে। ফ্যাসিস্ট হাসিনার কলা কৌশল, প্রশাসন যন্ত্র মেয়র ইশরাককে মেয়র হিসাবে ঘোষণা করতে দেয়নি। ইশরাক প্রকৃত মেয়র না হলেও জনাব ইশরাক হোসেন ছিলেন জনতার মেয়র। এদিকে গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনেও মানববন্ধন করেন মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আমরা রাস্তায় রাস্তায় কত ঘুরবো, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। আমরা যেন আমাদের ছেলে মেয়ে নিয়ে, আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা দুটি ডাল ভাত খেয়ে আমরা বাঁচতে পারি, আমাদেরকে সেই ব্যবস্থাটা আপনার মাধ্যমে আমরা চাই। আমাদের এই দোকান ছাড়া উপার্জনের কোনো উৎস নেই। আমাদের কৃষি মার্কেট
চালু করে দিন। দোকান খুলে দেওয়ার বিষয়ে এখনো দায়িত্বশীল কারো পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলে জানান আন্দোলনকারীরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে দুটি ভবনে নকশা বহির্ভূত নির্মাণ কাজের প্রমাণ মেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অন্যদিকে আরও একটি ভবনে আংশিক অনিয়ম ধরা পড়ায় ওই ভবনের নির্মাণ কাজ সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেয় রাজুক। রাজুকের কর্মকর্তারা জানিয়েছে ভবিষ্যতেও নিয়মিতভাবে এই ধরনের অভিযান চালানো হবে। নগর উন্নয়ন পরিকল্পনা ও নিরাপদ নগরায়নের স্বার্থে যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় রাজুকের পক্ষ থেকে। বেশ কিছু ভবনে নিয়ম মেনেই ভবন তৈরি হচ্ছে, কিন্তু কিছু কিছু ভবনে নিয়মের ব্যতিক্রম করেই তারা ভবন তৈরি করছেন। আমরা এখন যেখানে অবস্থান করছি এই ভবনটি মূলত 15 তলা একটি ভবন, আবাসিক ভবন হিসেবে অনুমোদন নেওয়া আছে, কিন্তু আমরা ওনাদের যে ওয়ার্কিং ডিজাইন দেখছি এবং নিচের যে ওনাদের লেআউটটি দেখছি, এতে আমাদের মনে হচ্ছে এটা আসলে কমার্শিয়াল পারপাসে প্রথম 5 তলা পর্যন্ত ব্যবহার করার পরিকল্পনা হয়তো নির্মাতাকারী প্রতিষ্ঠানে রয়েছে। তো এই বিষয়টি নিয়েই আমরা এখানে কাজ করছি। দুপুরের সময় আরও থাকছে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আরব আমিরাত গেলেন বাংলাদেশ দলের 17 সদস্য। সন্ধ্যায় ঢাকা ছাড়বেন অধিনায়ক লিটন সহ বাকি 8 জন। প্রস্তুতি নিয়ে সন্তোষ। বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন গভর্নর আহসান এইচ মনসুর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের বাজারে যে এক্সচেঞ্জ রেট যে হার, আমাদের মূল্যস্ফীতি, আমাদের এগুলো কিন্তু আমাদের এই কার্যক্রম স্বীকৃতি দিচ্ছিল, এবং সেটারই কারণেই আইএমএফ কিন্তু ঘুরে ঘুরে আমাদের কাছে আসছিল। তারা কিন্তু আমাদের থেকে সরে যায়নি, আমরা তাদেরকে কিছুদিন সরিয়ে রেখেছিলাম। পার্থক্যটা এখানে। আমরা এখন মনে করি যে একটা সময় এসছে, লেটস কনক্লুড এন্ড মুভ ফরওয়ার্ড। আমরা সামনের দিকে চলে যাই, এই পুরনো ইস্যু নিয়ে আর কিছুটা নিয়ে না থাকলাম। স্যার, আমি মুস্তাফিজুর রহমান বলছিলাম। স্যার, সরকার কিছু টাকা পাবে। স্যার, আমি একটু অ্যাড করতে চাই। স্যার, যেটা বলা হয়েছে যে তখন রাজি হন না, এখন রাজি হয়েছি, এটার একটা শুধু যে বাংলাদেশ কর্তৃপক্ষ এগিয়েছে সেটা না, আইএমএফও তাদের পক্ষ থেকে কিছুটা ছাড় দিয়েছে। সেটা আমরা যেহেতু নেগোসিয়েশনের ব্যাপার আমরা এখানে শেয়ার করতে চাই না, দুই পক্ষই কিছু কিছু ছাড় দিয়েই আসলে নেগোসিয়েশনে পৌঁছা বা এগ্রিমেন্টে পৌঁছাটা সম্ভব হয়েছে। ধন্যবাদ। স্যার, আমি মুস্তাফিজুর রহমান বলছিলাম। স্যার, নিউ ওয়েস্ট থেকে। স্যার, একটু ব্যাংকিং সেক্টর নিয়ে একটু বলবেন স্যার। এখানে হচ্ছে স্যার খেলাপি ঋণ, তার প্রভিশন শর্টফল, ক্যাপিটাল শর্টফল, আর বার্ডেনে এখন ব্যাংকিং সেক্টরে একটু ভঙ্গুর অবস্থায় আছে। আমরা দেখছি যে অনেকে ডিভিডেন্ড দিতে পারছে না এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও তারা কমপ্লিট করতে পারছে না। স্যার, ওভারঅল আপনি বলছেন যে এনপিএল, আমরা চাই যে এনপিএল আসল যে পরিস্থিতি সেটা বের হয়ে আসুক, কিন্তু এটা এই ম্যানেজমেন্টের বিষয়ে আমরা একটু জানতে চাই যে আসলে আপনার প্ল্যান কি, যে এগুলা তো বের হবে, কিন্তু এই ডাস্ট আপনি কিভাবে ম্যানেজ করবেন বা আপনার কি ভাবনা, এটা একটু বলবেন যে আসলে কি হতে যাচ্ছে। স্যার, দেখুন, আমাদের প্রথম কি হচ্ছে যে ব্যাংকগুলোর গভর্নেন্সটাকে ইমপ্রুভ করা। আমি মনে করি, দৃঢ়ভাবে মনে করি যে অবক্ষয়টা হয়েছে ব্যাংকিং খাতের, এটার মূলে ব্যাংকিং খাতের যে ম্যানেজমেন্ট ছিল, যে বোর্ডগুলো ছিল এবং সরকারের যে নিষ্ক্রিয়তা ছিল গুড গভর্নেন্স না আনার ব্যাপারে, সেই নিষ্ক্রিয়তা কাজ করেছে। আমরা যখন 14টা বোর্ড চেঞ্জ করে দিলাম, সেখানে একটা গুণগত পরিবর্তন এসেছে। আমরা যেটা করলাম যে লোন ক্লাসিফিকেশনের নতুন নীতিমালা করে দিলাম, এতে এনপিএল বেড়ে যাবে, কিন্তু ব্যাংকগুলোর দায়বদ্ধতা আরো অনেক। সরাসরি যুক্ত ছিলাম বাংলাদেশ ব্যাংক গভর্নরের বক্তব্যে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে প্রকৃতি এবং পরিবেশের ক্ষতি করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রাকৃতিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করে জাতীয় উন্নয়নের নীতিমালা ঠিক করতে হবে, তা না হলে জনগণের টাকা সঠিকভাবে ব্যয় করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা। নদী দূষণ করবেন সেটা অব্যাহত রাখবেন, তারপরে আবার দাতা গোষ্ঠী থেকে টাকা নিয়ে নদী দূষণ মুক্ত করবেন, তাহলে তো আপনার
চিন্তার প্রসেসটা ঠিক হচ্ছে না। ফলে আমাদের অ্যাডাপ্টেশনের জন্য যথেষ্ট পরিমাণ অ্যালোকেশন যেমন দরকার, অগ্রাধিকারগুলো ঠিক করে নির্ধারণ করা দরকার। একই সাথে আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে এইগুলোকে প্রোটেকশন দিয়ে, এগুলোকে সুরক্ষা দিয়ে আমাদের জাতীয় উন্নয়নের নীতিমালাটা ঠিক করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে 2 বিভাগে বিভক্ত করার প্রতিবাদে 3 দিনের কলম বিরতি কর্মসূচি পালন করছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলছে কলম বিরতি। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত দাপ্তরিক কাজ থেকে নিজেদের বিরত রেখেছেন তারা। আগামীকাল সকাল 10টা থেকে 3টা পর্যন্ত 5 ঘন্টা কলম বিরতি পালন করবেন। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা, বাজেট প্রণয়ন এবং রফতানি কার্যক্রম কলম বিরতির আওতামুক্ত থাকবে। কর্মীরা জানান, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির প্রতিবেদনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আধারে অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশটি বাতিল না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কর্মকর্তাদের। আমরা সরকারের সংস্কার কার্যক্রমকে প্রথমেই সাধুবাদ জানিয়েছি এবং আমরা মনে করি সংস্কার অবশ্যই প্রয়োজন আছে। আমরা শুধু বলেছি যে সেই সংস্কারটা একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে। সেইখানে যে সংস্কারের পরামর্শকদের বা সংস্কার যে কমিটির প্রতিবেদনটি সবার সামনে এনে সেই প্রতিবেদনটি সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারের সাথে বিস্তারিত আলোচনা করে দেশের জন্য যেটি ভালো এবং স্থায়ী সমাধান সেটা করা হবে এবং সেখানে আমাদের কোনো আপত্তি নাই। যে আমাদের বিরোধের জায়গাটা কিন্তু সংস্কার নিয়ে না বা ডিভিশন গঠন করা নিয়ে না। দেশের বাইরের খবর, ভারত পাকিস্তান সংঘাত বন্ধ হলেও থামছে না দুই দেশের উত্তেজনা। এবার পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করেছে নয়াদিল্লি, ইসলামাবাদ। এদিকে পাল্টাপাল্টি হামলা বন্ধ হওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে কাশ্মীরের জনজীবন। সংঘাত নিরসনে দুই দেশকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর আজাদ কাশ্মীরের চাকতি সীমান্ত শহরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বাসিন্দারা। খুলছে দোকানপাট, স্কুলে ফিরছে শিক্ষার্থীরা। তবে আজাদ কাশ্মীরের বাসিন্দারা বলছেন, আপাত দৃষ্টিতে সংঘাত বন্ধ হলেও দুই দেশের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। যুদ্ধবিরতি অস্থায়ী হওয়ায় তাদের আশঙ্কা যে কোনো সময় আবারও হামলা চালাতে পারে ভারতীয় বাহিনী। আজাদ কাশ্মীরের পাশাপাশি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরেও প্রাণ ফিরেছে। খুলেছে দোকানপাট, রাস্তাঘাটে স্বাভাবিক যান চলাচল। সংঘাতের কারণে শ্রীনগরের বিমানবন্দরে হজের ফ্লাইট পুনরায় চালু হয়েছে। বুধবার পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বেশ কয়েকটি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে শ্রীনগর ছেড়ে যায়। সীমান্তে শান্তি ফিরলেও অব্যাহত রয়েছে দুই দেশের বাকযুদ্ধ। মঙ্গলবার পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর একটি সামরিক ঘাঁটি পরিদর্শনে যান নরেন্দ্র মোদী। রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 পেছনে রেখে পাকিস্তানকে কড়া ভাষায় দেন হুঁশিয়ারি। উত্তেজনার মধ্যেই এবার পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করেছে ভারত ও পাকিস্তান। গুপ্তচর বৃত্তির অভিযোগে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে 24 ঘন্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দেয় সাউথ ব্লক। এর কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও। একই অভিযোগে ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তাকে 24 ঘন্টার মধ্যে ইসলামাবাদ ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় শাহবাজ সরকার। এ পরিস্থিতিতে উত্তেজনা নিরসনে দুই দেশকে অবিলম্বে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের রিয়াদে বিনিয়োগ সম্মেলনে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, তার মধ্যস্থতার কারণেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই পারমাণবিক শক্তিধর দেশ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আরব আমিরাত গেল বাংলাদেশ দল। 2 দফায় দেশ ছাড়বেন টাইগার ক্রিকেটাররা। সহ অধিনায়ক শেখ মেহেদী, জাকের আলী, হাসান মাহমুদ ও হেড কোচ ফিল সিমন্স সহ দলের 17 সদস্য গেছেন সকালের ফ্লাইটে। অধিনায়ক লিটন দাস, মুস্তাফিজুর রহমান ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সহ 8 জন আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বিকেলে। আগামী 17 মে থেকে আরব আমিরাতের বিপক্ষে শুরু হবে টি-20 সিরিজ। এরপর 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। দেশ ছাড়ার আগে 2 সিরিজেই জয়ের প্রত্যাশা পেসার হাসান মাহমুদের। খুব ভালো ভাই, প্রত্যাশা এখন আমরা জিতে আসবো ইনশাআল্লাহ। আর কিছু পাকিস্তান সিরিজটা আছে ওটার জন্য যদি হয় আর কি, সেই ক্ষেত্রে আপনাদের কি চাওয়া থাকবে? আমরা সিরিজ জেতার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হলেন মেহেদী হাসান মিরাজ। দারুণ সময় কাটাচ্ছেন বাংলাদেশি অলরাউন্ডার, উঠেছেন টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2 নম্বরে। কদিন আগেই টেস্টে 2000 রান এবং 200 উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরমেন্স দিয়েই এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেন টাইগার অলরাউন্ডার। পেছনে ফেলেছেন শর্ট লিস্টে থাকা জিম্বাবুয়ান পেসার ব্লেসিন মুজারাবানি এবং নিউজিল্যান্ডের বোলার বেন সিয়ার্সকে। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হলেন মিরাজ। এর আগে অর্জন ছিল সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড, সক্ষমতা বাড়াতে বিদেশিদের যুক্ত করার তাগিদ প্রধান উপদেষ্টার। 24 সমাবর্তনে নোবেলজয়ী সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্রদলের। বাদজোহর কেন্দ্রীয় মসজিদে জানাজা, 3 বহিরাগত গ্রেফতার। এ ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়।